হ্যাঁ বলো বলো, আমাকে স্ট্রাকচারটা ডিসক্রাইব করো তিনজনে মিলে গল্পের মতো। আগে আমাকে তুমি হেভি চেনটা বলো, দিব্যাঙ্গনা হেভি চেন বলো। হেভি চেনটায় লাইট চেনের মধ্যে ডাইসালফাইড বন্ডে যুক্ত। এক্স্যাক্টলি। আচ্ছা ডাইসালফাইড বন্ড এখানে কোনগুলো? এখানে কোনগুলো? এগুলো কোনগুলো কোনগুলো? ইয়েলো কালারের ডাইসালফাইড, বিকজ আদারওয়াইজ তাহলে খুলে পড়ে যাবে তো, গিভস দ্য রিজিডিটি। তারপরে লুপ কটা থাকে হেভি চেনে? চারটে করে একটা একটা। হ্যাঁ, কী কী লুপ থাকে? চারটে করে একটা একটাতে হেভি চেনের ক্ষেত্রে। সেই চারটে লুপের নাম কি? উপরের যে পার্টটা সবকটা অ্যান্টিবডিতে কিন্তু চারটে লুপ নাও থাকতে পারে, কোনোটায় দুটো বা তিনটে লুপ থাকে, সেটা পরে বলে দেবো। হ্যাঁ, উপরের পার্টটা কি? এই পোর্শনটা। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এই কটা করে কনস্ট্যান্ট রিজিয়ন হলো এখানে, এগুলোর নাম কি? সাফিক্সে কি লেখা রয়েছে, কিভাবে অ্যাব্রিভিয়েশনে কিভাবে বলা হয়? CH1 2 3 and that is VH। আচ্ছা মুনমুন বলো VH কেন বলা হচ্ছে? Why V? বিকজ এখানে ডাইসালফাইড বন্ডগুলো ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে। ডাইসালফাইড বন্ড চেঞ্জ হচ্ছে? দিব্যাঙ্গনা ঠিক করে বলো, ও কি বললো? ও ভুল বলছে। ভ্যারিয়েবল চেঞ্জ আছে, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। কেন ভ্যারিয়েবল? এই যে ডিপ বেগুনি, দেখো দুটোই তো বেগুনি কালারের চেন, দুটো হেভি চেন। এবার যেটা ভ্যারিয়েবল রিজিয়ন সেটাকে ডিপ ভায়োলেট কালার দিয়ে ডিনোট করা আছে। কেন ডিপ ভায়োলেট? এটা ভ্যারিয়েবল কেন? কনস্ট্যান্টের থেকে কোথায় আলাদা নাম কেন? এইটা স্পেসিফিক্যালি একটা মানে অন্য প্রোটিনের সাথে বাইন্ড যাতে করতে পারে অ্যান্টি ওখানে। আচ্ছা এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো প্রত্যেকটাই চেনগুলো অ্যাকচুয়ালি কি? চেনগুলো এক একটা কি অ্যাকচুয়ালি? পলিপেপটাইড। তো পলিপেপটাইড মানে কি? তার মধ্যে অনেক পেপটাইড বন্ড থাকে। পেপটাইড বন্ড কি দিয়ে তৈরি হয়? প্রোটিনে পেপটাইড বন্ড কি দিয়ে তৈরি হয়? প্রোটিনে পেপটাইড বন্ড কিসের মাঝখানে থাকে? তা প্রোটিন কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পুতির মালার মতো যদি পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়, দ্যাট ইজ নন এজ পলিপেপটাইড। এবার এই ভ্যারিয়েবল রিজিয়নটাকে তাহলে ভ্যারিয়েবল কেন? তাহলে কী থাকছে এখানে? এই পুরো পলিপেপটাইডটা জুড়ে আসলে কি থাকছে? প্রচুর অ্যামিনো অ্যাসিড। এই রিজিয়নের অ্যামিনো অ্যাসিডগুলো, এই যে কনস্ট্যান্ট রিজিয়ন CH1 CH2 CH3, পুরো রিজিয়নের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সেসগুলো মোরাললেস সেম। অর্থাৎ ধরো IgM অ্যান্টিবডি, IgM এর প্রত্যেকটা ক্ষেত্রেই এই ভ্যারিয়েবল রিজিয়ন নয়, কনস্ট্যান্ট রিজিয়নের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সেসগুলো উইল বি দ্য সেম। বাট এই ভ্যারিয়েবল রিজিয়নের যে অ্যামিনো অ্যাসিড স্ট্রাকচারটা, that will be differ from antibody to antibody. In fact, that will differ in subtypes of antibody also. ধরো IgM, প্রত্যেকটা IgM এ একই রকম ভ্যারিয়েবল রিজিয়ন হেভি চেন, একই রকম ভ্যারিয়েবল কনস্ট্যান্ট রিজিয়ন হেভি চেন থাকবে। কিন্তু এই ভ্যারিয়েবল রিজিয়ন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচারেরও সাবটাইপসগুলো, অর্থাৎ IgM এর যদি সাবটাইপস থাকে সেখানেও ভ্যারিয়েবল রিজিয়নের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ করবে। আবার ধরো IgD বা IgE, তাতে যে আমি কিন্তু তার একটা কমন একটা নেস থাকবে। অর্থাৎ কি, ধরো এখানে অ্যামিনো অ্যাসিড রয়েছে লিউসিন, আইসোলিউসিন, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, টাইরোসাইন, ট্রিপ্টোফ্যান। হ্যাঁ, এবার লিউসিন, আইসোলিউসিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন থাকছে। গ্লাইসিনটা হয়তো কোথাও বদলে যাচ্ছে, কিন্তু এটা কখন হবে? সেটা IgM এর ক্ষেত্রে। IgM অর্থাৎ সবচেয়ে শক্তিশালী যে অ্যান্টিবডি, তার যদি কোনো সাবটাইপ থাকে সেখানে একটা বা দুটো করে ভ্যারিয়েবল রিজিয়নে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ হতে পারে। ওকে, অর্থাৎ তার যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স সেটা থাকছেই, কিন্তু ভ্যারিয়েবল রিজিয়ন বলে সেটা ডিফার করছে। আচ্ছা, এবার ধরো IgD, এখানে সেরিন, গ্লাইসোলিউসিন, আইসোলিউসিন, আমি কি বললাম? লিউসিন, আইসোলিউসিন, গ্লাইসিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এখানে পুরোটা চেঞ্জ হয়ে গেল। এখানে ধরো তৈরি হচ্ছে এখানে পোলারটা দিয়ে, আর্জিনিন, লাইসিন, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন বা গ্লুটামিক অ্যাসিড, পুরো চেঞ্জ হয়ে গেল। পুরো ভ্যারিয়েবল রিজিয়নের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটাই সেখানে ডিফারেন্ট অ্যান্টিবডিতে পুরো চেঞ্জ হয়ে গেল। এবং যত বেশি ভ্যারিয়েবিলিটি তত অ্যান্টিবডি টাইপস তৈরি হবে। আর আমার শরীর তো মানে সারাক্ষণ সবসময় মানে লক্ষাধিক জীবাণুতে এক্সপোজড হচ্ছে। সো ইফ উই ডোন্ট হ্যাভ দিস ভ্যারিয়েবল রিজিয়ন, তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট টাইপ অফ প্যাথোজেনের জন্য তো ডিফারেন্ট অ্যান্টিবডি স্পেসিফিসিটি দরকার। কারণ কি, অ্যান্টিজেন রিকগনাইজড হয় অ্যান্টিবডি স্পেসিফিসিটি দিয়ে। ওই যে এই অ্যান্টিবডির এই যে ছবিটা, আগের ছবিটা বুঝিয়েছিলাম, এই যে দেখো সারফেস কমপ্লিমেন্টারিটি, এটা তো টাইপসটা বুঝিয়েছি। দাঁড়াও, সারফেস কমপ্লিমেন্টারিটির একটা অ্যান্টিজেন যখন পড়িয়েছিলাম তখন বুঝিয়েছিলাম। এখানে আচ্ছা ধরে নাও, সে ফর এক্সাম্পল এখানেই চলে আসছি। হ্যাঁ, এই রিজিয়নটাকে বলা হচ্ছে ফ্যাব রিজিয়ন।
লাইট চেনেও ঠিক এরকমই একটা ভ্যারিয়েবল রিজিয়ান থাকে, সেটাকে আমরা কি বলছি, ভিএল রিজিয়ান। এই ভিএল রিজিয়ান আর ভিএইচ রিজিয়ান, এই দুটো রিজিয়ান জুড়ে নামটা কি, ফ্যাব রিজিয়ান। ফ্যাব রিজিয়ান ফ্র্যাগমেন্ট অফ দ্য অ্যান্টিবডি সাইট। এই পোর্শনটা ইজ রেসপন্সিবল ফর বাইন্ডিং উইথ দ্য অ্যান্টিজেন, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে প্যারাটপ। আর অ্যান্টিজেনের যে সাইট এখানটা, তাহলে এর সারফেসের আকারটা, এর আকারটা এমন হবে যে ধরো একটা অ্যান্টিজেনের সারফেসের তলাটা অর্ধচন্দ্রাকৃতি, হাফ সার্কুলার, তাহলে এর আকারটা এইখানে সারফেসটা ওই ক্রেপসটার মতো হবে, অর্থাৎ যেটা ঠিক অর্ধচন্দ্রাকৃতি একটা এক্সটেন্ডেড এন্ডকে জুড়তে পারে, ঠিক একটার সঙ্গে একটা এঁটে যাওয়া। আমরা সেই প্লাস্টিকের খেলাগুলো খেলি না, ছোটো 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 বক্স বক্স করে দেওয়া হয়, একটার সঙ্গে একটা ম্যাচ করে করে আমাকে পুরো এই মডেলটা তৈরি করতে হবে, ঠিক সেরকম এইখানে এর স্পেসিফিক, অর্থাৎ এর সঙ্গে যে অ্যান্টিজেন বাইন্ড করবে সেইটা এত স্পেসিফিক হতে হবে ঠিক এর সারফেসের কমপ্লিমেন্টারিটি জানা হয়। সেই সারফেস কমপ্লিমেন্টারিটিটা আসবে তখনই যখন আসবে তো এক একটা প্যাথোজেন, সারা শরীর তো সারাক্ষণ অসংখ্য প্যাথোজেন এক্সপোজড হচ্ছে, তাহলে এই এক একটা প্যাথোজেন বা এক একটা জীবাণুর জন্য যদি এক একটা স্ট্রাকচার, অ্যাফেবির স্ট্রাকচারটা ডিটারমাইন না হয়, স্পেসিফিক না হয়, কেন বলছি, এই পোর্শনটা যদি ভ্যারিয়েবল না হয় তাহলে কি এক একটা অ্যান্টিজেনের জন্য এক একটা অ্যান্টিবডি হবে, হবে না তো, সব তো একই কনস্ট্যান্ট অ্যান্টিবডি হয়ে যাবে। তো একই কনস্ট্যান্ট অ্যান্টিবডি হলে শুধু যদি একই রকম সিকোয়েন্স হতো, সবকটাতেই যদি ভ্যারিয়েবল রিজনের এক সিকোয়েন্স হতো, তাহলে কনস্ট্যান্ট অ্যান্টিবডি হতো। তো কনস্ট্যান্ট